দাদা ভীষণ ভয় লাগছে। পাপ্পু দেখ, তুই টেনশন নিস না। তুই টেনশন নিলে আমারও টেনশন বেড়ে যায়। প্রেশারটা ডাউন রাখ নিজে। দাদা আমরা কোথায় যাচ্ছি? পাপ্পু দেখ, বেশি কথা বলিস না, চুপচাপ বসে থাক। ঠিকঠাক পৌঁছে যাবো আমরা। এবার বাঁদিকে। পাপ্পু তুই চুপ করবি, মারবি নাকি? সবকিছু ঝামেলা তোর জন্য হয়েছে, গাধা কথা। এই কি হলো এটা? কি করলি এটা তুই? সকাল সকাল নেশা করে গাড়ি চালাচ্ছিস? চোখে দেখতে পাস না সামনে গাড়িটা আছে? হাঁ করে মুখ দেখছিস কেন? বাইরে বেরো, বেরো, বেরো। দেখ দেখ কি করেছিস, দেখ দেখ কি করেছিস। সরি স্যার, ভুল হয়ে এত গেছে। বড় একটা গাড়ি চোখে দেখতে পেলি না তুই? ঠুকে দিলি। আমি ঠিক করে দেবো স্যার, আমার নিজের গ্যারেজ আছে, তাই না পাপ্পু? আমি একদম A1 করে দেবো স্যার। এটা নতুন পলিসি নাকি ব্যবসা করার? তোদের মতো লোকেদের না আমি খুব ভালো করে চিনি। দাঁড়া, পুলিশকে ডাকছি আমি। স্যার পুলিশকে ডাকবেন না। চুপ করতে। আরে আজকাল তোদের মতো এই ছোট লোকেরা একেবারে মাথায় চড়ে বসেছে। স্যার আমার কথাটা তো শুনুন স্যার। আরে তুই যা তো, গাড়িটাকে সাইডে কর। আসুন না স্যার। আরে কি বলছিস কি তুই? সাইডে কথা বলি। কেন সাইডে যাবো কেন? স্যার আমি বলছি তো, A1 করে দেবো স্যার, নাম্বার 1 করে দেবো গাড়িটাকে একদম। বল এবার কি বলবি শুনি। স্যার আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি আমার গ্যারেজে চলে আসুন, আমার ছেলেরা নাম্বার 1 করে দেবে গাড়িটাকে। আপনি আমার অ্যাড্রেস নিন, ঠিক আছে, দে। গাড়িটা নিয়ে ওখানে চলে আসবেন। দে, দে, লিখুন আমার address টা দে। অ্যাড্রেসটা লিখুন, লিখুন লিখুন 125/3। এই এই দাঁড়া, চল চল, পালাচ্ছিস কেন? দাঁড়া দাঁড়া বলছি। তাড়াতাড়ি চল। আরে এই গাড়িটাও ফেলে গেল। কার গাড়ি রে এটা? রাস্তার মাঝখানে ছেড়ে দেখেছে। কার গাড়ি এটা? এর ড্রাইভার কোথায়? ওই ছেলে দুটো গাড়িটাকে এখানে ফেলে চলে গেল। আমার গাড়িকেও ঢুকেছে, তবে যাওয়ার আগে আমি ওদের ছবি তুলে নিয়েছি। এখন আমি গাড়িটা এখান থেকে কি করে বার করব? অফিস যাওয়ার জন্য লেট হয়ে গেলাম আমি। আরে এই গাড়িটার মধ্যে তো লাশ আছে। লাশ? আবার যদি দরকার পড়ে তাহলে আপনাদেরকে ইনভেস্টিগেশনের জন্য ডাকবো। ঠিক আছে। কি জানতে পারা গেল? সে ক্রাউডের স্টেটমেন্ট নিয়ে নিয়েছি। ট্র্যাকে জিপজ্যাগ টোয়িং আর রিকভারি লেখা ছিল। এই যে এইটা ট্রাকের নাম্বার প্লেটের ফটো। স্যার গাড়িটা স্টার্টই হচ্ছে না, ইঞ্জিন তো নিশ্চয়ই খারাপ এটা। স্যার এই ক্রাউডের মধ্যে কেউ একজন টোয়িং ড্রাইভারকে বলতে শুনেছিল যে ওর নিজের একটা গ্যারেজ আছে, ও ওখানেই এই গাড়িটা নিয়ে যাবে। বডি চেক করেছো? হ্যাঁ স্যার। স্যার মাথায় একটা গভীর ক্ষত আছে, মনে হচ্ছে কেউ কোনো ভারী জিনিস দিয়ে খুব জোরে মেরেছে। একটা মারেই মৃত্যু হয়েছে, এছাড়া তো আর কোনো ক্ষত এখনো দেখতে পাচ্ছি না। বডি এখনো পচেনি, 24 ঘন্টা থেকে বেশি হয়নি ওর মৃত্যু। কোনো আইডি বা অন্য কিছু? না স্যার, কোনো আইডি নেই। দেখে তো মনে হচ্ছে কোনো ফরেনার। স্যার আপনি যদি বলেন তাহলে ফরেন এম্বাসিতে ওর ছবি পাঠিয়ে দিচ্ছি, হয়তো কোনো আইডেন্টিফিকেশন হয়ে যাবে। এতে অনেকটা সময় লাগবে পূরবী। একটা কাজ করে বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দিই। ওই টোয়িং ভ্যানের লোকটা আর এই গাড়ির যে ওনার, এদের খুঁজে বার করো। যে গাড়িটা ওই টোয়িং এর লোকটা ছেড়ে পালিয়েছিল তার মালিকের খবর পাওয়া গেছে, তার নাম জানা গেছে হিরেন। ওর সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ স্যার, বলছিল যে ওর গাড়িটা নাকি কাল রাত আর আজ সকালের মধ্যে চুরি হয়েছে, আর উনি আজ সকালে লোকাল থানায় গিয়ে নাকি রিপোর্টও লিখিয়ে এসেছেন। আমি সেটা চেক করেও নিয়েছি। যখন গাড়ি ওখানে পাওয়া গেল তখন ও কোথায় ছিল? অফিসেই স্যার, আই উইটনেসের সাথে আমি কথাও বলেছি, মনে হচ্ছে সে ঠিকই বলছে। আর ওই টোয়িং ট্রাকের ড্রাইভার, ওর ব্যাপারে কি জানতে পারবে? আরে স্যার, তার লাইসেন্স নাম্বার আর নাম দুটোই নকল। জিপ জ্যাপ নামের কোনো কোম্পানি আদৌ নেই। হতে পারে অন্য কোনো নামে রেজিস্ট্রি করেছে। একটা কাজ করো, এখানে যতগুলো টোয়িং কোম্পানি আছে ওদের সবার ডিটেলস বার করো।
আমরা সিআইডি থেকে আসছি। ভালোই হয়েছে স্যার আপনারা চলে এসেছেন। আমি আপনাদের ফোন করতে যাচ্ছিলাম। কেন? স্যার ওই গত কিছুদিন ধরে আমাদের এখানে সব কর্মচারীরা খুব রেগে আছে। কাজ আসছে কিন্তু কাস্টমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। তার মানে? মানে স্যার, যখন কোনো কাস্টমার আমাদের গাড়ি পিক আপ করতে কল করে, আমরা সেখানে যাই। ওখানে পৌঁছে আমরা জানতে পারি যে ওখানে আমরা যাওয়ার আগে গাড়িটা অন্য কেউ নিয়ে চলে গেছে। আরে এটা কিভাবে সম্ভব? সেটা তো আমরা জানি না স্যার। সমস্যা এই যে এরা গাড়ি নিয়ে যাচ্ছে কিন্তু ডেলিভারি করছে না, গাড়ি নিয়ে পালিয়ে যাচ্ছে স্যার। এর মৃত্যু 18 থেকে 24 ঘন্টার মধ্যে হয়েছে। বডি এখনো শক্ত হয়নি। হ্যাঁ, এই ব্যাপারটা তো দয়া আগেই আন্দাজ করেছিল। অন্য আর কিছু জানতে পারলে সেটা বলুন। ভাই, একটা তো তোমাদের ভাগ্য খুব ভালো যে তোমাদের সঙ্গে ডক্টর সালুখে আছে, আর দ্বিতীয়টা এই দেখো, এটা কি? এইটা এর হাত থেকে পাওয়া গেছে ফিঙ্গারপ্রিন্ট। কার? অবভিয়াসলি একে যে ধরেছিল তারই হাতের ছাপ হবে। মানে ফিঙ্গারপ্রিন্টস এখনো একদমই ফ্রেশ, মুছে যায়নি। স্যার, এটা আপনি খুব ভালো লিড দিলেন আমাদের। দিয়ে দিয়েছি না? একটা কাজ করো, এই লিডটা নিয়ে যাও আর খোঁজ করে দেখো এই ফিঙ্গারপ্রিন্টটা কার। ততক্ষণে আমি এর অটোপসিটা করে ফেলি। স্যার, আমি এই ফিঙ্গারপ্রিন্টস আমাদের ক্রিমিনাল ডেটাবেসের সাথে ম্যাচ করে দেখছি। স্যার, হ্যাঁ পূরবী, স্যার ফিঙ্গারপ্রিন্টসের ম্যাচ পাওয়া গেছে। মুকুন্দ আমাদের ক্রিমিনাল ডেটাবেসেই ছিল। আরে এ তো সেই চোর, গাড়ি চোর, কয়েকবার জেলেও গিয়েছিল। এই সে স্যার। স্যার স্যার ওখানে যে ক্রাউড ছিল তার মধ্যে কিছু লোক ওদেরকে খুব কাছ থেকে দেখেছিল, আর ওদের কথা মতো আমরা স্কেচ তৈরি করেছি। এ তো মুকুন্দ। ঠিক বলেছো। ও নিজের প্রমোশন করে নিয়েছে, চোর থেকে সোজা মার্ডারার। অভিজিৎ, যাই বলো তুমি, এই মুকুন্দই ওই মহিলাকে মেরে তার বডিকে ওই বন্ধ গাড়ির ডিকিতে রেখেছিল। আর ওই গাড়িটাকে টো করে নিয়ে যাচ্ছিল। খোঁজ নেওয়ার পরে জানতে পারলাম যে জিপজাপ কোম্পানির মতো নকল টোয়িং কোম্পানি কয়েকদিন ধরে টোয়িং এর নাম করে গাড়ি চুরি করছে স্যার। আর মনে হচ্ছে যে এই মুকুন্দ এর মধ্যে জড়িত আছে। কিন্তু স্যার ওর বিরুদ্ধে আমাদের কাছে কোনো প্রমাণই নেই। এক্স্যাক্টলি স্যার, আমরা ওকে ধরবো কি করে? হাতে নাতে। জুম টোয়িং সার্ভিস? আসলে আমার গাড়িটা পিবি রোডের সামনে খারাপ হয়ে পড়ে রয়েছে। আপনি আপনার টোয়িং ট্রাকটা পাঠিয়ে দেবেন? ওকে ওকে, থ্যাংক ইউ তাড়াতাড়ি। হ্যাঁ, আজকে এত বড় একটা কাণ্ড ঘটিয়েছে মুকুন্দ, এত তাড়াতাড়ি ও কি আসবে? সেটাই তো, পরে দেখা যাবে ও কোথাও ঠ্যাং তুলে বসে আরাম করছে, আর আমরা এখানে রোদে পুড়ে পুড়ে ওর জন্যই অপেক্ষা করে আছি। রিল্যাক্স ফ্রেডি, ও নিশ্চয়ই আসবে। লোভ মানুষকে আরাম করতে দেয় না। এবার দেখার শুধু এটাই যে পূরবীর গাড়ি টো করতে কে আসছে, জুম টোয়িং সার্ভিস না মুকুন্দ। এটা জুমের লোকজনই এসে গেছে। আসলে গাড়িটা স্টার্ট হয়ে গিয়েছে, আপনি আসতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, জিএম টোয়িং সার্ভিস? ম্যাডাম? এক মিনিট, আমি তো জিএম টোয়িং সার্ভিসে ফোন করেছিলাম। এটা তো স্পিড। ম্যাডাম, সেটাও আমাদের, এটাও আমাদের। আগে হ্যাঁ ম্যাডাম, অ্যাড্রেস লিখে দিন যেখানে গাড়িটা পাঠাতে হবে। তুই অ্যাড্রেসটা লিখিয়ে নে, আমি গাড়িটা দেখছি। ঠিক আছে। পূরবী তো কল করেছিল জিএম টোয়িং সার্ভিসে, আর এসেছে
স্পিড টুইন ট্র্যাক। এই মুকুন্দকে তো দেখতে পাচ্ছি না। ম্যাডাম আপনি অটো নিয়ে পিছনে পিছনে আসুন, আমরা গাড়ি নিয়ে সামনে যাচ্ছি। অটো! কি হলো? বুঝতে পারছি না ম্যাডাম, হঠাৎ করে বন্ধ হয়ে গেল। কতটা টাইম লাগবে? বুঝতে পারছি না ম্যাডাম, ইঞ্জিনটা চেক করে বলছি। ম্যাডাম আসলে ইঞ্জিনে একটু গন্ডগোল হয়েছে, সময় লাগবে। আপনাকে অন্য অটো ধরিয়ে দিই? অন্য অটো কেন? আমি তোমাকে সরকারি গাড়িতে নিয়ে যাচ্ছি। কিন্তু চলো ম্যাডাম, ম্যাডাম আমি চলো। চলো ম্যাডাম। নিয়ে এসছি ওস্তাদ। আরে বাহ মাস্টার, গাড়িটা তো দারুণ। গাড়ি আনতে কোনো ঝামেলা হয়নি তো? আরে আমি থাকতে কেন কোনো ঝামেলা হতে যাবে ওস্তাদ? হ্যাঁ। খুব সুন্দর একটা মেয়ে ছিল, সাংঘাতিক। আচ্ছা, অটোওয়ালাও ঠিক টাইমে এসেছে, ও নিয়ে বেরিয়ে গেল, আমরাও বেরিয়ে এলাম, তাই না? আর না তো কি। আপনি কে? ম্যাডাম এখানকারই অ্যাড্রেস দিয়েছিল। অ্যাড্রেস? আপনারা কারা? সিআইডি। চল এবার তোদের সবাইকে তোদের আসল জায়গায় নিয়ে যাই, চল। মুকুন্দ, বলো। কি হলো? চুরি করে করে বোর হয়ে গিয়েছিলি তাই ফোন করতে শুরু করেছিস? হ্যাঁ, অনেক ধরা ছোঁয়ার খেলা হয়েছে, এখন এটা বল যে ওই মেয়েটা কে ছিল, আর তুই ওকে কেন মেরেছিস? স্যার, স্যার আমি ওকে মারিনি। আমি মানছি যে আমি চুরি করি, কিন্তু আমি কাউকে খুন করব না। চুপ! মিথ্যে কথা বলছো তুমি। তোমার আঙ্গুলের ছাপ আছে ওর বডিতে। স্যার আমি সত্যি কথা বলছি, আমি ওর খুন করিনি। যখন আমি ওকে পাই ও তো আগে থেকেই মৃত ছিল। কি বলছো? আগে থেকেই মরেছিল? হ্যাঁ স্যার, আমি সত্যি কথা বলছি স্যার। আমি গাড়ি চুরির একটা ছোট বিজনেস করি স্যার। হ্যাঁ জানি তো তুমি এ ধরনের ব্যবসা করো, তার হিসেব পরে করব। আমি বলতে চাইছি যে চারপাশে যত টোয়িং সার্ভিস আছে না, ওদের ফোন নাম্বার ট্যাপ করে রেখেছি, আর যখনই ওদের কাছে কাস্টমারের ফোন আসে তখনই সেটা আমি জানতে পাই। আর ওরা ওখানে পৌঁছানোর আগে তুই তোর লোকেদের নিয়ে ওখানে পৌঁছে যেতিস, আর কাস্টমারদের গাড়ি হাওয়া। এটা বলো, ওই মহিলাকে কোথা থেকে পেয়েছো তুমি? তাকে কিভাবে পাও? আজ সকালে টোয়িং সার্ভিসে একটা ফোন আসে, আমি জানতে পারি, আর আমি আমাদের লোকেদের নিয়ে ওখানে পৌঁছে যাই। ভালো হয়েছে আপনারা এসে গেছেন। আপনিই ফোন করেছিলেন? হ্যাঁ আমি ফোন করেছিলাম। উনি তো বারণ করছিলেন যে লাগবে না। আমি বললাম কেন লাগবে না, এখন গাড়ি বন্ধ হয়ে গেছে, ওটাকে কি টেনে টেনে নিয়ে যাবেন? দাদা বেচারার গাড়ি মাঝ রাস্তায় বন্ধ হয়ে গেছে, আমরা অনেক চেষ্টা করলাম ধাক্কা দিয়ে স্টার্ট করার, কিছুই হলো না। আপনি এবার কথা বলে নিন কোথায় যাবে। স্যার, স্যার গাড়ি কোথায় ডেলিভারি করতে হবে? আপনি আপনার অ্যাড্রেস দিয়ে দিন, আমরা সেখানে পৌঁছে দেব। স্যার, স্যার এক অদ্ভুত অ্যাড্রেস উনি লিখে দিয়েছিলেন, শহর থেকে অনেক দূরে, জানি না কোথায়। আমিও জিজ্ঞাসা করিনি, কারণ আমার তো আর গাড়ি ডেলিভারি করার ইচ্ছে ছিল না। রিক্সা! স্যার, আমরা আপনার গাড়ি নিয়ে আগে যাচ্ছি, আপনি অটোতে চড়ে পেছনে পেছনে আসুন। রিক্সাওয়ালা আমাদেরই লোক ছিল, ও জানতো কি করতে হবে। কাস্টমারকে অটোতে বসিয়ে নিয়ে যাওয়া এবং কোনো নির্জন জায়গায় ছেড়ে দেওয়া।
কোনো বাহানা করে। যদি কিছু জিজ্ঞাসা করে তাহলে বলতে হবে যে রিক্সায় কোনো প্রবলেম হয়েছে। আর যতক্ষণ আমরা গাড়ি নিয়ে দূরে না চলে যাই ততক্ষণ রিক্সা যেন চালু না করে, যাতে কাস্টমার আমাদের ধরতে না পারে। আর তারপর যখনই আমরা গ্যারেজে পৌঁছই আরে দাদা, তুমি তো ফাটিয়ে দিয়েছো, ফাটাফাটি গাড়ি এনেছো। গাড়ি তো মাস্টার মাখন। চল সবাই কাজে লেগে পড়, কেউ যেন জানতে না পারে ভাই। ওসা দেখে। আরে কি হলো বাপু? আরে এটা তো মরা একটা মেয়ে মানুষ, ডেড বডি ওস্তাদ। আরে এই মেয়েটা এই গাড়িতে কি করে এলো? বাবা, যার গাড়ি ছিল সেই লোকটাকে চেনো? স্যার, একটা স্কেচ করাও আমাদের জন্য। স্যার, এই হলো সেই লোকটা যার ডেসক্রিপশন মুকুন্দ দিয়েছে, কিন্তু এটা ঠিক মনে হচ্ছে না স্যার। স্যার, আমার মনে হচ্ছে যে পুরোটাই ছদ্মবেশে রয়েছে। এর দাড়িটা নকল মনে হচ্ছে স্যার। মুকুন্দ, টুইন কোম্পানি থেকে জানা গেল মুকুন্দ আর ওর পার্টনার পাপ্পু, আর মুকুন্দর থেকে পাওয়া গেল এই দাড়িওয়ালা যে গাড়ি চালাচ্ছিল। কিন্তু এই বেচারি মেয়েটি কে? এ কে? আমি বলছি বস, এই মেয়েটা কে? কে? এর নাম হচ্ছে অ্যানা পাওলো। আর এই মেয়েটির ব্যাপারে অনেক অদ্ভুত তথ্য পাওয়া গেছে। সারিকা, হ্যাঁ, এইটা বস, এইটা ওই মেয়েটার পায়ের এক্সরে। আর ওর আঙুলগুলো একটু মন দিয়ে দেখো। নো অফেন্স স্যার, পাটা কিরকম টেরা বেঁকা না? এক্স্যাক্টলি, এর টোজ ডিফর্মড। আর মেডিকেল টার্মিনোলজিতে একে বানিয়ান বলা হয়। আর এই বেনিয়ান হয় কেন? দয়া, খুব টাইট ছুঁচলো জুতো পরার জন্য। এমন জুতো যেটা আঙুলকে একটু জায়গা দেয় না, আর আঙুলগুলো একটা একটার উপর চেপে কুঁকড়ে যায়, চেপে যায়। পায়ের বুড়ো আঙ্গুল অন্য আঙ্গুলগুলোকে চেপে দেয়, যে কারণে আঙ্গুলগুলোর জয়েন্ট মানে মেটাটরসোফেরেনিয়াল জয়েন্ট এভাবে টেরা বেঁকা হয়ে যায়। এমন কি বাধ্যতা আছে যে এই ধরনের জুতোই পরতে হবে? প্রফেশনাল বাধ্য, নিজের কাজের জন্য বাধ্য হয়ে। যেমন ওই ব্যালে ডান্সার, ব্যালে ডান্সারদের এইরকমই জুতো পরতে হয়। ওদের নিজেদের টোয়ের ওপরই ডান্স করতে হয়। ব্যালে ডান্সার। বুড়ো আঙুলে প্রয়োজনের থেকে বেশি প্রেসার পড়লে এরকম হয়। এক্স্যাক্টলি দয়া। আর এই ব্যালে ডান্সারদের কম করে 5-6 ঘন্টা জুতোটা পরে থাকতেই হয়। সেই জন্যে এই ব্যালে ডান্সারদের এই রোগটা খুব কমন। তাহলে হয়তো ওই অ্যানাও ব্যালে ডান্সার ছিল। আর অটোপসিতে আর কি পেলে? চিক ইমপ্ল্যান্ট। এই জিনিসটা আবার কি স্যার? কসমেটিক সার্জারির একটা অংশ। বেশিরভাগ সেলিব্রিটিরা এটা ইউজ করে। যদি কাউকে নিজের কোনো বডি পার্টসকে এনহ্যান্স করতে হয়, একটু বড় বা প্রমিনেন্ট দেখাতে হয় ভালো দেখানোর জন্য, তখন সে ওই অংশে এরকম ইমপ্ল্যান্ট দেয়। যে কোনো অংশ, যেমন চিক, চিন, হিপস, এরকম অংশ। তার মানে সে তার নিজের গালে ইমপ্লান্ট করিয়েছিল। হ্যাঁ ফ্রেডি, আর এই ইমপ্ল্যান্টের কারণেই আমি এই মেয়েটির সম্পর্কে জানতে পেরেছি। বস, প্রত্যেক ইমপ্ল্যান্টে একটা বিশেষ সিরিয়াল নাম্বার হয়। আর আমি যখন এই মেয়েটার সিরিয়াল নাম্বার নিয়ে জানবার চেষ্টা করলাম, জানা গেল যে এই সিরিয়াল নাম্বারটা রাশিয়ার মস্কোতে। ওইখানের একজন প্লাস্টিক সার্জনকে দিয়ে ও চিক ইমপ্ল্যান্ট করিয়েছিল। উনি আমাকে আরো কিছু তথ্য দিয়েছেন। দেখুন স্যার, এই ইমেজটা হলো চিক ইমপ্ল্যান্টের আগের, আর এটা ইমপ্ল্যান্টের পরে। আর বস, আর একটা বিশেষ কথা, প্রত্যেক পেশেন্টকে নিজের ইমপ্ল্যান্টের জন্য কমসে কম বছরে একবার নিজের প্লাস্টিক সার্জনকে অবশ্যই ভিজিট দিতে হয়। আর আফসোসের কথা যে এই মেয়েটি অ্যানা নিজের সার্জনের সঙ্গে 5 বছরের মধ্যে একবারও দেখা করেন। আচ্ছা অভিজিৎ, যদি অ্যানা গত 5 বছর ধরে রাশিয়াতে নিজের ডাক্তারের সঙ্গে দেখা করেইনি, তার মানে দাঁড়ায় যে অ্যানা ইন্ডিয়াতেই ছিল। আর যদি অ্যানা 5 বছর ধরেই এখানে থাকে, তাহলে ও নিশ্চয়ই কোনো না কোনো ভিসাতে ও এখানে এসেছিল। অভিজিৎ, রাশিয়ান এম্বাসিতে গিয়ে খোঁজ নাও যে অ্যানা কোন ভিসাতে এখানে এসেছিল। স্টুডেন্ট ভিসাতে, ট্যুরিস্ট ভিসাতে, ডিপ্লোম্যাটিক ভিসাতে, নাকি অন্য কোনো ভিসাতে। আর এটাও খোঁজ নাও
ও রেসিডেন্সিয়ালের জন্য অ্যাপ্লাই করেছিল কিনা। এনা। স্যার হ্যাঁ পড়বি। স্যার অ্যানা পাওলো নাম দিয়ে ইন্টারনেটে সার্চ করতেই ভর্তি ভর্তি আর্টিকেল চলে এলো। বেশিরভাগ আর্টিকেলই 4-5 বছরের পুরনো। আর্টিকেলে কি লেখা আছে? স্যার লেখা রয়েছে যে অ্যানা খুব ফেমাস ব্যালে ডান্সার ছিল, যার মৃত্যু নিজের গাড়িতেই আগুন লাগার ফলে হয়েছিল। কি? কিন্তু স্যার এটা কি করে হতে পারে? ও তো এখানে ঘুরছিল। না না অভিজিৎ, ব্যাপারটা তা হয়নি, গোলমাল আছে। স্যার পুলিশ ওর পুড়ে যাওয়া গাড়ি থেকে ওর হাড় পেয়েছিল, আর পুলিশ ওর বয়ফ্রেন্ডকেও অ্যারেস্ট করেছিল মার্ডার চার্জেসে। অ্যানাকে ওর বয়ফ্রেন্ড মেরেছিল? হ্যাঁ স্যার, ওর বয়ফ্রেন্ড রাশিয়ান মাফিয়াদের সাথে যুক্ত ছিল। পুলিশ অনেক বছর ধরেই ওকে খুঁজছিল, কিন্তু পুলিশ কোনো প্রমাণ পাচ্ছিল না। কিন্তু এই কেসটাতে ওরা প্রমাণও পেয়ে গিয়েছিল। স্যার অ্যানার গাড়িতে আগুন লাগা, ওই অ্যাক্সিডেন্ট হওয়া, এগুলো সবই ওর বয়ফ্রেন্ডের প্ল্যান ছিল। পুলিশ ওকে ওদের পুরো গ্যাংয়ের সাথে অ্যারেস্ট করেছে। এটা কিছুতেই হতে পারে না স্যার, অ্যানার লাশ তো আমাদের কাছে এখানে। স্যার একটা মানুষ দুবার কি করে মরতে পারে? সেটাই তো দুবার কিভাবে মারা যেতে পারে? না 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 না, এই যে 5 বছর আগে অ্যানার মৃত্যু হয়েছে না, ওখানেই কোনো গোলমাল আছে, ভীষণ বড় রকমের গোলমাল আছে। ওই রাশিয়ান এম্বাসি থেকে জানতে হবে যে ও ইন্ডিয়া এলো কবে আর কিভাবে। এনা পাবলো, ওর বয়ফ্রেন্ড রাশিয়ান মাফিয়াদের সঙ্গে যুক্ত ছিল। এনা তার বয়ফ্রেন্ডের বিরুদ্ধে সমস্ত প্রমাণ পুলিশের কাছে জমা দেয়। এনার প্রাণের সংশয় ছিল, সেই জন্যই পুলিশ এনার মৃত্যুর মিথ্যে খবর মিডিয়ায় ছড়িয়ে দেয় আর ওকে রাশিয়া থেকে বাইরে পাঠিয়ে দেয় এক নতুন পরিচয় আর নতুন নাম দিয়ে, নাটালিয়া। তো অ্যানা এখানে নাটালিয়া নামেই ছিল। নাটালিয়া ইন্ডিয়ায় 5 বছর আগে এসেছে, আর ও এখানে ফিল্মে ব্যাকগ্রাউন্ড ডান্সারের কাজ করছে। সরি, করছিল। আমি যতটুকু জানতাম আপনাদের জানিয়ে দিয়েছি। থ্যাংক ইউ। আচ্ছা, ওর অ্যাড্রেস আছে আপনার কাছে? হ্যাঁ পঙ্কজ, ওই অ্যাড্রেস থেকে তুমি কি জানতে পেরেছো? স্যার নাতালিয়া তো ওই বাড়ি থেকে 2 বছর আগেই বেরিয়ে গিয়েছিল, অন্য কোনো জায়গায় গিয়ে থাকতো। ওখান থেকে 2 বছর আগেই চলে গিয়েছিল? কোন অ্যাড্রেসে? স্যার ওই অ্যাড্রেসটা তো কাউকেই দেয়নি। আরে ভাই, তবে ও কোথায় কাজ করতো তার ব্যাপারে কিছু জানতে পেরেছো? স্যার ফরেন আর্টিস্টদের একজন এজেন্ট থাকে। অ্যানার এজেন্ট ছিল মুরলি কুমার স্যার। রাশিয়া আর ইউক্রেন থেকে যত ব্যাকগ্রাউন্ড ডান্সার আসে তাদের মোস্টলি মুরলি নিয়ে আসে। আরে সে ঠিক আছে, ওর অ্যাড্রেস পাওয়া গেছে কিনা সেটা বলো আমায়। হ্যাঁ স্যার, ওর অফিসের অ্যাড্রেস এক্ষুনি পাঠাচ্ছি। হ্যাঁ, অ্যাড্রেসটা চটপট পাঠাও আমায়। ওকে। হোয়াট? ও মাই গড, কবে হয়েছে এসব? তাও প্রায় 24 ঘন্টা আগে। কিন্তু নাতালিয়াকে কেউ কেন মারবে? শি ইজ সাচ আ নাইস গার্ল। আমার সঙ্গে 5 বছর ধরে কাজ করেছে, খুব সুন্দর নাচতে পারে। আচ্ছা, আপনার সঙ্গে ও কি কোনো কথা বলেছিল ওর কোনো প্রবলেমের ব্যাপারে? না, সেরকম কিছু নয়, কিন্তু গত 2 সপ্তাহ ধরে ও খুবই চিন্তিত ছিল। আমার কিছু ডান্সার্স হায়দ্রাবাদের শুটের জন্য গিয়েছে, আর নাতালিয়া ওই শুট করতে না বলে দিয়েছে। আই ডোন্ট নো হোয়াই, কারণ নর্মালি নাতালিয়া কাজে না বলে না। আচ্ছা, এত বছর ধরে নাতালিয়া যখন এখানে ছিল, তো কারোর সঙ্গে তো নিজের প্রবলেম শেয়ার করতো, কাছের কেউ বা? ওর রুমমেট সোফিয়া খুবই বন্ধু ছিল ওর, হয়তো ও কিছু জানে। আর আপনি কি আর কিছু নোটিস করেছেন এই কয়েকদিনের মধ্যে? কয়েকদিন আগে গোয়া থেকে একটা লোক আমাকে ফোন করেছিল, ভারী আর রাশিয়ান অ্যাকসেন্টে কথা বলেছিল, নাতালিয়ার কথা জিজ্ঞাসা করছিল। আর এই কথা জানবার জন্য নাতালিয়াকে ফোনও করি, কিন্তু ও ফোন ধরেনি। সেই লোকটা কে ছিল তার ব্যাপারে আপনি কিছু বলতে পারবেন? কি নাম বলেছিল যেন? আলেকজান্ডার। ইয়েস, আলেকজান্ডার। উনি কি আপনার সঙ্গে আগেও কথা বলেছিলেন? নাও। তুমি এই নাটালিয়ার অ্যাড্রেসটা নিয়ে নাও। ওর অ্যাড্রেস পাওয়া যাবে? শিওর। পঙ্কজ, তুমি রাশিয়ান এম্বাসি থেকে খোঁজ নিয়ে দেখো যে আলেকজান্ডার নামে কেউ রাশিয়া থেকে এখানে এসেছে কিনা। কোথায় থাকে, কবে এসেছে, তার পুরো ডিটেলটা বের করো। স্যার এটা। এতগুলো নিউজ পেপার, মনে হচ্ছে অনেকদিন ধরে বাড়িতে কেউ নেই। স্যার 5টা পেপারস আছে। 5 দিন মানে মারা যাওয়ার 4-5 দিন আগে
ন্যাটালিয়া বাড়িতে ছিলই না, কোথায় ছিল? স্যার হতে পারে ও আলেকজান্ডার ওর বয়ফ্রেন্ডের ভয়ে অন্য কোথাও লুকিয়েছিল। দেখা যাক। সমস্ত জিনিস তো ঠিকঠাকই আছে দেখছি, কোনো হাতাহাতির চিহ্ন দেখতে পাচ্ছি না এখানে। আমার তো মনে হচ্ছে না যে ন্যাটালিয়াকে এখানেই খুন করা হয়েছে। Calm down. Ma'am, we are from CID. আর ইউ সোফিয়া? ইয়েস। ন্যাটালিয়ার সঙ্গে আপনার শেষ কবে দেখা হয়েছিল? 5 দিন আগে আমি হায়দ্রাবাদ যাচ্ছিলাম ফর আ শুটিং। আর এই ন্যাটালিয়া আপনার সঙ্গে যায়নি, রাইট? ইয়েস। আই ডোন্ট নো ওয়াই শি ওয়াজ ভেরি আপসেট। আই মিন বয়ফ্রেন্ডের সাথে হয়তো কোনো ইস্যুস। আমি ওর মুড ঠিক করার জন্য ওর জন্য ব্রুশও কুক করেছিলাম। বুশ? এটা কি? হোয়াট ইজ দিস? It's a European dish. It's very famous in Russia. It's like a soup. We put in this carrot, beetroot, potatoes, spinach. Very tasty. ওটা ওর ফেভারিট ছিল। বেচারি মেয়েটা। ওর রাশিয়াতেও আনন্দে ছিল না, ইন্ডিয়াতেও আনহ্যাপি। আপনি ওর পাস্ট লাইফের ব্যাপারে কিছু জানেন? একটু ও খুব একটা কিছু বলতো না ওর ব্যাপারে। আই থিঙ্ক ওর বয়ফ্রেন্ডও এত কিছু জানে না হয়তো। বয়ফ্রেন্ড? এই বয়ফ্রেন্ড কে আপনি জানেন কিছু? Yes, Laksh, a big man. But Natalia, she wasn't happy with her boyfriend. কেন? ওরা দুজনে খুব ঝগড়া করতো, ফাইট করতো, অলওয়েজ। নাটালিয়া লাক্সকে বলতো ডিভোর্স করার জন্য, বাট লাক্স সবসময় বলতো হ্যাঁ, কিন্তু কিছুই হতো না, মিথ্যে কথা বলতো। আচ্ছা, আপনার সামনে কি ওরা ঝামেলা করতো? আপনার সামনে কি কখনো ঘটেছে? নো, বাট নাটালিয়া আর লাক্সের ওয়াইফকে আমি দেখেছিলাম। এটা হায়দ্রাবাদ যাওয়ার আগে 1 day বিফোর। আমরা শুটে ছিলাম আর লাক্সের ওয়াইফ এসেছিল, আর তারপর নাটালিয়াকে খুব ইনসাল্ট করে, খুব শাউট করে, বিগ ফাইট, ভেরি ব্যাড। আই সি। ওর বয়ফ্রেন্ডের অ্যাড্রেস আপনার কাছে আছে? নাটালিয়ার সঙ্গে অ্যাফেয়ার ছিল, সেটা কতদিন আগে? তা প্রায় 1 বছর হলো, আর আমরা দুজনে ডাইভোর্সও নিচ্ছি। রিসেন্টলি আমি একটা অন্য বাংলোও কিনেছি। হ্যাঁ, আমিও দেখে নেব কতদিন থাকতে পারো ওই 2 টাকার ডান্সারের সাথে। 6 দিন আগে আপনার ওর সাথে কোনো ঝামেলা হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। আর তারপরে আমার খারাপও লাগছিল যে আমার ঝগড়া করা উচিত হয়নি, আমি ঠিক করিনি। কিন্তু এখন বুঝছি যে ওকে অপমান করে আমি ঠিক করেছি। যে মেয়ে আমার সংসার নষ্ট করবে তাকে কি আমি ছেড়ে কথা বলবো? তুমি আর পারো কি অন্যের জীবন নষ্ট করা ছাড়া? এক মিনিট। কাল রাতে নাটালিয়ার খুন হয়েছে, বুঝেছেন? শেষ কবে ওর সঙ্গে কথা হয়েছিল আপনার? স্যার, ওই দিন ঝগড়ার পর ও আমার ফোন ধরেনি। কাল রাতে আপনি কোথায় ছিলেন? স্যার, আমি আমার নতুন বাংলোয় ছিলাম। সঙ্গে কেউ ছিল? নো আই উইটনেস? না স্যার, আমি একলাই ছিলাম। আর আপনি? আমিও বাড়িতেই ছিলাম, একা। হ্যাঁ পঙ্কজ, আলেকজান্ডার মুম্বাইতে আসছে কবে? Alexander? Yes? CID. Okay. How do you know Natalia? Why are you looking for her? You're from Russian mafia? Why did you kill her? What? Anna মরে গেছে? বাংলা বলতে পারো? Very sad. I'm a police officer. Russian Police Department. This is my ID. আলাদা ল্যাঙ্গুয়েজ লার্ন করা
তাতে কথা বলা, দিস ইজ পার্ট অফ মাই জব। বাট অ্যানা কবে আর কখন? 24 ঘন্টা আগে হয়েছে। এনার কোনো রাশিয়ান বয়ফ্রেন্ড ছিল? তার ব্যাপারে আপনি জানেন কিছু? ইয়েস, অ্যানার কেসটা আমি হ্যান্ডেল করছিলাম। অ্যানাকে ন্যাটালিয়া নামটা আমি দিয়েছিলাম। ওর সেফটির জন্য কন্টিনিউয়াস ওর সঙ্গে ছিলাম। আই সি। আপনাকে আমাদের সঙ্গে ব্যুরোতে যেতে হবে। অ্যানা পাওলো 6 দিন আগে লাক্সের বউয়ের সঙ্গে ওর ঝগড়া হয়। 5 দিন আগে ও সোফিয়ার সঙ্গে কিছু খাবার খায় আর বিকেলে আলেকজান্ডারের সঙ্গে দেখা করে। আর তারপর আর একদিন পরেই ওর মৃত্যু হয়। এবার আমাদের এটা খোঁজ নিতে হবে যে মাঝের যে 5টা দিন ছিল, ওই 5 দিন ও কোথায় ছিল। না ওকে কেউ দেখতে পেয়েছে, না ও কারোর সঙ্গে দেখা করেছে। স্যার, হতে পারে খুনি হয়তো ওকে কিডন্যাপ করে রেখেছিল। অ্যানার ফোন রেকর্ড চেক করেছো? হ্যাঁ স্যার। স্যার 5 দিন আগে না অ্যানা কাউকে ফোন করেছে, না ওর কাছে কোনো ফোন এসেছে। লাস্ট লোকেশনও ট্রেস হচ্ছে না। স্যার 5 দিন আগের লোকেশন ওর ঘরের কাছে টাওয়ারটাই ধরছে। এটা কিভাবে হয়? ও কারোর সঙ্গে তো দেখা করেছে, কারোর সঙ্গে তো কথা বলেছে, খাবার টাবার তো খেয়েছে। আর ওর অটোপসি রিপোর্ট থেকে তো জানা যাবে শেষবার ও কখন খাবার খেয়েছিল। স্যার অ্যানার পাকস্থলীতে বিট, গাজর, পেঁয়াজ আর মাংসের আনডাইজেস্টেড অংশ পাওয়া গিয়েছে। সেটা তো 5 দিন আগে খেয়েছিল সোফিয়ার সঙ্গে। তার মানে 5 দিন ধরে অ্যানা কোনো খাবারই খায়নি? হ্যাঁ ফেডরিক, গত 5 দিন ধরে অ্যানা কোনো খাবারই খায়নি, কারণ 5 দিন আগে অ্যানার মৃত্যু হয়েছে। লাস্ট টাইম ও কার কার সঙ্গে কথা বলেছিল? সোফিয়া, মুরুলি আর আলেকজান্ডারের সাথে। আর শেষবার? স্যার আলেকজান্ডারের সাথে। আলেকজান্ডার। কি কি কথা হয়েছিল অ্যানার সাথে তোমার? ইয়েস, আমি অ্যানার সাথে দেখা করেছিলাম। আমি ওকে বলেছিলাম তোমার অ্যাপ্রুভ হয়ে গেছে, তুমি রাশিয়া যেতে পারো। Yes. I'm free. Yes. আমি আবার ওকে বলেছিলাম তুমি আমার সাথে রাশিয়া চলো। তারপরে অ্যানা তোমাকে ফোন করেছিল? ইয়া, করেছিল। তখন আমি এয়ারপোর্টে ছিলাম, আমি গোয়া যাচ্ছিলাম। কি বলেছিল? ও খুব হ্যাপি ছিল। সামথিং, কোনো গিফট ছিল বা কোনো কারণে বলছিল যে আমি আবার রাশিয়া ফিরে যাব। কিরকম গিফট? আই ডোন্ট নো। শি সেড আই কল ইউ, বাট শি ডিড নট কল মি। স্যার, এই গিফটটাকে খুঁজতে হবে। হ্যাঁ অভিজিৎ, ওই গিফট থেকেই জানা যাবে অ্যানার সঙ্গে সেদিন কি ঘট। আপনি আলাদা কিছু দেখেছিলেন? লাইক ডিড ইউ সি সামথিং ডিফারেন্ট? নো, আমি এই রুমে আসিনি। এটা ন্যাটালিয়ারই রুম ছিল। আচ্ছা, ন্যাটালিয়াকে এর মধ্যেই কোনো গিফট দেওয়া হয়েছিল। সেই গিফটের ব্যাপারে আপনি কিছু বলতে পারবেন? না। অভিজিৎ, গিফট বক্স তো আছে কিন্তু খালি, ভেতরে কিচ্ছু নেই। এই গিফট বক্সে কি এসেছিল? স্যার, আই হ্যাভ নো আইডিয়া। এই রুমের মধ্যে এমন কিছু ছিল যা দেখে ন্যাটালিয়ার রাশিয়ার কথা মনে পড়েছিল। রাশিয়ার? হ্যাঁ, অ্যাকচুয়ালি ওর কিছু ফেভারিট জিনিসপত্র এখানে আছে, এগুলো ফ্রম রাশিয়া। বাট এটা নতুন মনে হচ্ছে। আই হ্যাভ নেভার সিন ইট বিফোর। এটা নতুন? চাবি। এই চাবির ব্যাপারে কিছু বলতে পারবেন? নো স্যার, এটা তো রোমের মনে হচ্ছে না। পুতুলের মধ্যে এই চাবিটা লুকোনো ছিল। কি জিনিসের চাবি হতে পারে? JMW তো ইন্ডিয়ান কোম্পানি। পঙ্কজ, যে সিরিয়াল নাম্বারটা আছে এটা দেখে ওই JMW কোম্পানিতে খোঁজ নিয়ে দেখো
ওরা কাকে এই চাবিটা দিয়েছিল? স্যার জেএমডব্লিউ কোম্পানির লোকেরা বলল যে এই তালা চাবির সেটটা ওরা জয় হার্ডওয়্যারকে বেচেছিল, আর জয় হার্ডওয়্যার থেকে জানতে পারি যে সেই অর্ডারটা এই বাংলো থেকে এসেছিল। যে অর্ডার দিয়েছিল তার ডিটেল পেয়েছো? না স্যার, এখানে যে কার্পেন্টার কাজ করছিল অর্ডার সেই দিয়েছিল। এই বাংলোর মালিক যে আসল কে সেটা ও জানে। নতুন বাংলো মনে হচ্ছে। বাড়িটা খুব ভালো করে বানিয়েছে। পুরো বাড়িটা ভালো করে তল্লাশি করো, দেখো কি পাও। দয়া, ভাই জায়গাটা দেখো একটু স্টিকি। স্যার বাথরুমে কেউ আছে, বাড়ির মালিকই হবে। ওর অপেক্ষা করো, ওখানেই থাকো, ও যেন পালিয়ে না যেতে পারে। পর্দাগুলো সব বন্ধ করে দাও। মাই গড, এখানে তো অনেক রক্ত, মনে হচ্ছে ওকে এখানেই মারা হয়েছে। স্যার, এই ট্রেলটা তো দেখছি ফ্রিজের দিকেই গেছে। ফ্রিজটার মধ্যেও রক্ত লেগে রয়েছে। মনে হচ্ছে এনাকে খুন করার পরে বডিটাকে ফেলে দেওয়ার আগে ওকে এখানেই রেখেছিল। সেই কারণে আমরা অ্যানার মৃত্যুর টাইমটা ঠিকমতো অ্যানালাইজ করতে পারিনি। স্যার, স্নান করছে অনেকক্ষণ হয়ে গেল। চলো গিয়ে দেখি ওকে। ভালো করে স্নান করেছেন? কোথাও রক্ত লেগে নেই তো? নাতালিয়া বিয়ে করে সংসার করতে চাইছিল, নিজের একটা বাড়ি চেয়েছিল। আমি চেয়েছিলাম ওকে ওর বয়ফ্রেন্ডের আগে সবকিছু দিয়ে দিতে পারি, হয়তো ও আমার হবে। তাই এই বাড়িটা আমি কিনেছিলাম ওর জন্যে। ইট ওয়াজ গিফট। আর ঘরের চাবিটা একটা রাশিয়ান ডলের মধ্যে ভরে ওর দরজার বাইরে রেখে এসেছিলেন। হ্যাঁ, সেদিন রাতে আমি ওকে বাড়িতে ডেকেছিলাম। প্লিজ যেও না, ডোন্ট গো প্লিজ। হোয়াট? নাতালি, এই বাড়িটা তোমার, তোমার জন্য কিনেছি আমি, তোমাকে গিফট করতে চাই। আমার জন্য? বাট ওয়াই? নাতালি, আই লাভ ইউ। উইল ইউ ম্যারি মি? Stop this, please. You're like my father, you know. Oh my god. আমি ওকে মারতে মোটেই চাইনি, ভালোবাসতাম আমি ওকে। কিন্তু আপনি নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারেননি। স্যার, আমি বুঝতে পারছিলাম না যে কি করব। প্রথমেই নাতালিয়ার বডিটা ফ্রিজে ঢুকিয়ে দিই, যাতে আশেপাশে ওর গন্ধ না ছড়ায়। তারপর 5 দিন পর কস্টিউম বক্স থেকে আমার দাড়ি গোঁপ বার করে মুখে পড়ে নিজের চেহারা বদলাই। তারপর লোকাল চোরকে পয়সা খাই একটা গাড়ি চুরি করাই, আর নাতালিয়া লাশটাকে ডিকিতে ভরে দিই।
ভেবেছিলাম বডিটাকে শহর থেকে দূরে ফেলে দেবো, তখন কেউ আর জানতেও পারবে না। কিন্তু গাড়িটা মাঝ রাস্তায় বন্ধ হয়ে যায়। আমি কিছু ভেবে ওঠার আগেই ওখানে ভিড় জমে যায় আর আমার প্ল্যান ফেল হয়ে যায়। মিস্টার মুরলি, ভালোবাসা জোর করে হয় না। কারণ যাই হোক না কেন, অপরাধ তো তুমি করেছ, আর তার শাস্তিও তোমাকে পেতেই হবে।